আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন বারান্দার গাছগুলো তেমন যত্ন নেওয়া হয় না, তেমন কোনো খাবার দাবারও দেওয়া হয় না। আগে চাল ডাল দেওয়া পানিটা রেগুলার দিতাম। ইদানিং নানা ব্যস্ততার কারণে ওসব আর দেওয়া হচ্ছে না। তো যেহেতু রোজার মাস, সকালের দিকে একটু সময় পাই, ফ্রি থাকি, তো চিন্তা করলাম একটু গাছের যত্ন করি আর আপনাদের মাঝেও একটু শেয়ার করছি। আমি এখানে পানির সাথে একটু সার মিশিয়ে লিকুইড করে তারপর গোড়ার মাটিটা একটু আলগা করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। অনেক আপনারা জানতে চাইবেন এটা কি সার দিয়েছি। আসলে সারটার নাম আমার এখন মনে নেই, ওটা আমি একজনের কাছ থেকে পেয়েছি আর আমি প্যাকেটটা ছিঁড়ে একটা বয়ামে করে রেখে দিয়েছিলাম। বারান্দায় গাছগুলো যখন সতেজ সবুজ এবং ফুলে ভরপুর থাকে তখন শত ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বারান্দায় এসে কাটাতে বেশ ভালোই লাগে। আর তখন গাছের যত্নটাও বাড়তি নেওয়া হয়। যেহেতু শীতকাল গিয়েছে, শীতকালে গাছে তেমন একটা গ্রো হয় না বা গাছ সতেজ থাকে না, ফুলও হয় না, আদামরা হয়ে থাকে। তখন কিন্তু গাছের যত্নটা একটু বাড়তি নিতে হয়। তবে আমার মতো যারা গাছ প্রেমী, গাছের সৌন্দর্য না দেখলে তখন গাছের যত্ন নিতে তেমন ভালো লাগে না। তো যাই হোক, মাটিটা শুকিয়ে গেলে 2-3 দিন পর পর শুধু জাস্ট পানিটা দিয়ে দিয়েছে, আর তেমন কোনো বাড়তি খাবার দেওয়া হয়নি। তাই আজকে সবগুলা গাছে একটু যত্ন নিয়ে খাবার দিয়ে দিয়েছি। হার্ডবোরিং করার পর যখন বসন্তের ছোঁয়া পেয়েছে, সবগুলা গাছের মধ্যে নতুন পাতা গজিয়েছে, দেখতে তো ভীষণ ভালো লাগছে। আর সবগুলা গাছকে গোসলও করিয়ে দিয়েছি। এবার একটু বৃষ্টির অপেক্ষা। বৃষ্টি হলে দেখা যাবে সবগুলা গাছ অটোমেটিক সুন্দর হয়ে যাবে, সবুজ পাতা গজাবে, ফুল আসবে, তখন বেশি ভালো লাগবে। একজন আপু জিজ্ঞেস করেছিলেন বারান্দায় গাছ থাকা সত্ত্বেও বারান্দাগুলো এত সুন্দর থাকে কিভাবে। আসলে মাসে 2বার আমি বারান্দার গ্রিলগুলো ক্লিন করে থাকি, সেই সাথে প্রতিদিন একবার বারান্দার ফ্লোরটা তো পরিষ্কার করা হয়, মোছা হয়, আর দিনে 2বার ঝাড় দেওয়া হয় সকাল সন্ধ্যা। যখন ধুলোবালির সিজন থাকে তখন মাসে 2বার গ্রিলগুলো পরিষ্কার করি, আর যখন বর্ষাকাল থাকে তখন দেখা যায় মাসে 1বার করলেও হয়ে যায়। বৃষ্টির পানিতে এমনিতেও বারান্দার গ্রিলগুলো অটোমেটিক পরিষ্কার হয়ে থাকে। আর যখন গ্রিলগুলো পরিষ্কার করি তখন গাছের টবের আশেপাশে সরিয়ে ভালোভাবে মুছে থাকি, আর এই কারণেই সবসময় বারান্দাগুলো সুন্দর এবং পরিষ্কার দেখায়। যখন শুনলাম রমজান মাসে বাচ্চাদের স্কুল খোলা থাকবে তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, পেরেশানিতে পড়ে গিয়েছিলাম কিভাবে কি করব। আবার হঠাৎ তাদের উপর দেখলাম আল্লাহর রহমত হয়েছে। প্রথম রোজার দিন রাত 12টার দিকে মেসেজ আসে স্কুল থেকে যে রমজান মাসে স্কুল বন্ধ থাকবে। তখন মনে একটু স্বস্তি পেলাম, খুব ভালো লাগছে, খবরটা শুনে খুব খুশি হয়ে গেলাম। রোজা শুরু হওয়ার আগে মোটামুটি সংসারে বড় বড় কাজ এবং বাড়তি কাজগুলো করে রেখেছিলাম, যার কারণে রমজান মাসে অতটা তেমন কাজের চাপ নেই। আমরা গৃহিণীদের দেখা যায় নর্মাল দিনের চাইতেও রমজান মাসে কাজের চাপটা আরও বেশি থাকে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার দাবার রেডি করা, আবার বাচ্চা সামলানো, ঘরের সব দিক সামলানো, তো সেই হিসাব থেকে যদি আগে কিছুটা কাজ করে রাখা যায় বা ইফতার আইটেম করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রমজান মাসে অনেকটা কাজের সহজ হয় বা কিছুটা সময় নিজের জন্য অন্তত বের করা সম্ভব হয়। এমনিতে সারা বছর নর্মাল দিনগুলোতে দেখা যায় সংসারের নানা ব্যস্ততার কারণে বাচ্চা সামলাতে গিয়ে রেগুলার যে ইবাদতগুলো থাকে সেগুলো থেকেও আমরা অনেকটা পিছিয়ে থাকি। এমনিতে সারা বছর নর্মাল দিনগুলোতে দেখা যায় আমরা সংসারের নানা ব্যস্ততার কারণে বাচ্চা সামলাতে গিয়ে রেগুলার যে ইবাদতগুলো থাকে সেগুলো থেকেও আমরা অনেকটা পিছিয়ে থাকি। তো এই একটা মাস অন্তত আমরা সবাই চেষ্টা করব সংসারের ব্যস্ততাকে একটু সাইডে রেখে নিজের জন্য মাসটা কাজে লাগাতে পারি, আত্মশুদ্ধি করতে পারি এবং তাকওয়া অর্জন করতে পারি। সেই সাথে নিজের মধ্যে যদি খারাপ কোনো অভ্যাস থেকে থাকে অন্ততপক্ষে সেগুলো থেকে একটা হলেও যেন পরিহার করতে পারি। নিজের জন্য দোয়া করব, পাশাপাশি সবাই সবার জন্য দোয়া করব। প্রথম রোজার দিন সোহার বাবা থেকে একটা সারপ্রাইজ গিফট পেয়েছি, আর সেই গিফটটা একটা 200 লিটারের সিঙ্গারের ডিপ ফ্রিজ। এই ফ্রিজটা আমার খুব বেশি দরকার এবং প্রয়োজন ছিল। আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমি চাইলেও অনেক কিছু প্রয়োজন করতে পারছিলাম না, যেহেতু ফ্রিজের জায়গা একদমই নেই। যদিও ডাবল ডোরের ফ্রিজ, এটা সেটা রাখার ফলে দেখা যায় এখন আর ওই ফ্রিজ দিয়ে হয় না, একটু বড় জায়গার দরকার। তো সোহার বাবা বিষয়টা খেয়াল করে এবং এই ফ্রিজটা নিয়ে আসে। ডাইনিং স্পেসে একটু জায়গা নেই যে ফ্রিজটা বসানোর মতো, এই চিন্তা থেকে এতদিন আসলে ফ্রিজটা প্রয়োজন হলেও কিনতে পারিনি। পরে আবার চিন্তা করলাম কিচেন যেহেতু বড় আছে, কিচেনের একটা পাশে দেখি ওই ফ্রিজটা বসানো যায় কিনা।
তবে ডাবল ডোরের ফ্রিজটা ডাইনিং এরিয়াতে আছে। এই ফ্রিজটা দেখলাম কিচেনে খুব সুন্দর বসাতে পেরেছি। আর ফ্রিজের অপোজিটে হচ্ছে চুলাটা আর কি। তো যেহেতু চুলা আর ফ্রিজটা কাছাকাছি থাকবে, ওই একটা ভয় কাজ করছে গ্লাস ডোরের ফ্রিজটা নেওয়ার জন্য। তো পরে আমি অ্যানালগ সিস্টেমের প্লাস্টিকের বডির এই ফ্রিজটাই পছন্দ করেছিলাম। তো আমার কাছে আসলে সৌন্দর্যের চেয়েও প্রয়োজনটা হচ্ছে বেশি। যাক, আমার একটা প্রয়োজনীয় জিনিস ঘরে আসলো, এবার কিন্তু বেশ ভালো লাগছে। ফ্রিজটা গতকাল রাতেই এসেছিল আর তাদের লোক এসে এটাতে লাইন দিয়ে গিয়েছে। এবার পরের দিন সকালে আমি আমার সুবিধা অনুযায়ী সব কিছু গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আগের ফ্রিজের অবস্থা, দেখতেই পাচ্ছেন কত কিছু। কোনো একটা কিছু নিতে গেলে আরেকটা গায়ের উপর ঠাস করে পড়ে, এভাবে পরে অনেক বক্সও কিন্তু ভেঙে গিয়েছে। যাক, এবার একটু স্বস্তি পেলাম, সব কিছু নিজের মতো করে পাতলা করে গুছিয়ে নিচ্ছি। চিন্তা করেছি মাছ মাংসের বাজার এই ডিপ ফ্রিজেই রাখবো সব সময়। তো আমি যে ফ্রোজেন আইটেমগুলো ফ্রোজেন করি, সংরক্ষণ করে থাকি, সেগুলো হচ্ছে আগের ফ্রিজে রেখে দিয়েছি। এবার এই ফ্রিজের মধ্যে মাছ মাংস আর বাড়ি থেকে যে দুধ নিয়ে আসি, অরিজিনাল খাঁটি গরুর দুধ। আমরা যেহেতু সার্ডিতে সবাই দুধ ভাত খেয়ে থাকি, তো বেশি করে দুধ নিয়ে আসা হয়। নর্মালি এমনিতেও আমরা বাড়ি থেকে আসার সময় যদি সুযোগ হয় তখন কিন্তু দুধ নিয়ে আসি। তো এই দুধগুলো এখানে খুব সুন্দর রেখে দিয়েছি। সোহার বাবা একসাথে বেশ অনেকটা টমেটো নিয়ে এসেছে। আসলে রমজান মাসে তেমন একটা টমেটো খাওয়া হয়ে ওঠে না। তো চিন্তা করলাম এখান থেকে কিছুটা ফ্রোজেন করি, যেহেতু জায়গা হয়েছে। তো আমি সব সময় এভাবেই টমেটো সংরক্ষণ করে থাকি। তো এভাবে করলে খুব সুন্দর ফ্রেশ থাকে। ভালোভাবে ধুয়ে বুটা ফেলে তারপর পানি ঝরিয়ে এভাবে একটা পলি করে রেখে দিচ্ছি। আর যখন রান্নাতে ব্যবহার করব, ফ্রিজ থেকে সাথে সাথে বের করে ছুরি দিয়ে কেটে রান্নাতে দিয়ে দিলে হয়ে যাবে। তবে নিচে নামিয়ে অনেকক্ষণ টমেটোগুলো রেখে দেওয়া যাবে না, এতে করে পানি বের হয়ে যায়, তখন আর স্বাদটা ঠিক থাকে না। এবার একটু বেশি করে ডাল ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজও তৈরি করার জন্য। তো এবছর রোজার আগে ডাল বেটে বা ছোলা বুট সিদ্ধ করে সংরক্ষণ করতে পারিনি, ফ্রিজে জায়গা না থাকার কারণে। তো এবার যেহেতু জায়গা হয়েছে, চিন্তা করলাম আজকেই একটু সংরক্ষণ করে ফেলি। একদিন কষ্ট করলে দেখা যাবে 4-5 দিন অনায়াসে আমার এই বাড়তি সময়টা কাজের পিছনে নষ্ট করতে হবে না। তো এখানে ডালটা শুধু ব্লেন্ড করে নিয়েছি, আর কোনো উপকরণ দিইনি। বাকি উপকরণগুলো যখন বানাবো তখন অ্যাড করব, তাহলে স্বাদ একদম ঠিক থাকে। আর ছোলা বুটটাও শুধু ছোলা বুট সিদ্ধ করে রেখে দিয়েছি, আলুটা কিন্তু রাখিনি। আলু ডিপ ফ্রিজে রাখলে তখন কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো না, আবার খেতেও কিন্তু একদম ভালো লাগে না। জাস্ট ছোলা বুট যেহেতু সিদ্ধ করতে অনেকটা সময় লাগে, ওটা সিদ্ধ করে কয়েকদিনের জন্য রেখে দিয়েছি। ইলিয়াস আইডি থেকে একজন আপুর কমেন্ট ছিল, আপু তুমি ভিডিও দিবা না, তোমার ভিডিওর অপেক্ষায় আছি। আপু রমজানে কিভাবে কাজ করতেছো, কিভাবে বাচ্চা সামলাচ্ছো, কিভাবে কোরআন শরীফ পড়তেছো, আমাদের সাথে শেয়ার করো। আমাদের বাচ্চা আছে, তো আমাদের জন্য অনেক উপকার হবে আপু। অসংখ্য ধন্যবাদ আপু আমাকে কমেন্ট করার জন্য। একজন গৃহিণীর রমজান মাসে যেহেতু সব দিক সামলাতে হয়, তো সংসারের কাজকর্মগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু প্ল্যান করে নেওয়া যায় স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু সব কিছু সময়ের মধ্যেও করা যায়, সেই সাথে অনেকটা সময়ের বরকত পাওয়া যায়, নিজের জন্য অনেকটা সময় বের করা যায়। সকালবেলা 8টা-9টার দিকে আমি ঘুম থেকে উঠে পড়ি, এবং যেহেতু ছোটো বাবু আছে তাকে খাওয়াতে হয়, তার খাওয়ার পিছনে আমার অনেকটা সময় যায়। তো তাকে নাস্তা করিয়ে দিই, এরপর তাকে গোসল করানো, তার আরও যাবতীয় অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়, সেগুলোর পিছনেও সময় যায়। তো যাই হোক, সকালবেলা আমি ঘুম থেকে উঠে তাকে নাস্তা করে 1 ঘন্টা সময় নিয়ে সংসারে যা কাজ করার দরকার, ইফতার আইটেম শুরু থেকে বা কিছুটা প্রিপারেশন করে রাখতে হয় সকালের দিকে, সেগুলো করে রাখি। আর এরপর হচ্ছে গদর গোছানো, কিছু ফার্নিচারে ধুলোবালি পড়ে থাকলে সেগুলো একটু ঝাড় দেওয়া, যেগুলি রেগুলার কাজ আসলে রোজার আগে করে রাখা সম্ভব নয়, ডেলি করতে হয়, সে কাজগুলো করে নেই। এরপর দেখা যায় আমি সম্পূর্ণ নিজের জন্য 2 ঘন্টা রেখে দিই, যেন আমি একটু কোরআন তেলাওয়াত করতে পারি, কিছু তাসবিহ তালিম পড়তে পারি। তো তাড়াতাড়ি গোসল করে ফেলি, বাবুকেও গোসল করিয়ে দিই, সোহাসিয়ামকে গোসল করিয়ে, তো তাদেরকে সাথে নিয়ে একটু কোরআন তেলাওয়াত করি, কিছু তাসবিহ পড়ি। ততক্ষণে আজান দিয়ে দেয়, আজান দিলে জোহরের নামাজ শেষ করে আরও কিছুক্ষণ তাসবিহ পড়ি, তারপর কিছুটা সময় নিজে রেস্ট করি। তারপর হচ্ছে আবার কিচেনে যাই, কিচেনে গিয়ে শরবতটা আগে রেডি করে ফেলি। শরবত রেডি করে এক পাশে রেখে দিলে কাজের মনে হয় অনেকটা এগিয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে কিছু কাটাকুটি থাকলে সেগুলো করে ফেলি, তারপর হচ্ছে বাজাবুজি করি। এভাবে আমি সংসারের কাজগুলো শেষ করি।
বাবুকে রাতে একটু দেরি করে ঘুম পাড়াই যেন সাহারির টাইমে আমাকে ডিস্টার্ব না করে, উঠে কান্নাকাটি না করে, সোহার বাবারও যেন ঘুমে ডিস্টার্ব না হয়। তো দেখা যায় সকালে সে 8টা-9টার দিকে ঘুম থেকে উঠে পড়ে। তবে যেদিন সোহার কোচিং থাকে সেদিন আমি 7:30টায় ঘুম থেকে উঠে যেতে হয়, তাকে নিয়ে আবার কোচিংয়ে চলে যাই। তো প্রতিদিন থাকে না, সপ্তাহে 2 থেকে 3 দিন এভাবে দৌড়াতে হয় আর কি। ইফতার আইটেমের মধ্যে সোহার বাবা আর সোহা তারা ভাজাভুজি খেতে বেশি পছন্দ করে, তবে আমি একটু ভাত খেতেই পছন্দ করি। ভাত খেলে আমার একটু শান্তি পাই। আর সোহা সিয়াম যেহেতু এবছর প্রতিটা রোজায় রাখতেছে, তো তাদের পছন্দ অনুযায়ী তাদেরকে জিজ্ঞেস করে তারা কি খেতে চায় সেটাই ইফতার আইটেমে রাখার চেষ্টা করি। আর সাহরির রান্নাটা হচ্ছে আমি মাগরিবের নামাজের পরে তারাবির নামাজ শুরু হওয়ার আগে আগে যেই সময়টা থাকে ওই সময়ে করে রাখি। তার মধ্যে আবার ভাতটা রান্না না করেই রেখে দিই, ভাতটা আমি সাহরির টাইমে উঠেই রান্না করি। তার পিছনে কারণ হচ্ছে আমার যেন তাহাজ্জুদের নামাজটা মিস হয়ে না যায়, যার কারণে আমি ভাতটা রান্না না করেই রেখে দিই। চাইলে ভাতটা রান্না করে আমি হটবক্সে রেখে দিতে পারি। ভোর 3:30টার দিকে আমি ঘুম থেকে উঠি, আমার অ্যালার্ম দেওয়া থাকে 3টা 30 মিনিটে। তো সেই সময় উঠে এক চুলে ভাত বসিয়ে দিয়ে এক চুলে তরকারি গরম করতে করতে আমার তাহাজ্জুদের নামাজটা হয়ে যায়। সেই সাথে কিছু তাসবিহও কিন্তু পড়া যেতে পারে। তো ফাঁকে ফাঁকে আবার টেবিলটাও একটু গুছিয়ে সাজিয়ে নিই, তারপর আবার খাওয়া দাওয়া শেষে সব কিছু ক্লিন করে ফেলি। এটা আমার একটা সমস্যা, আমি আবার কোনো কিছু থাল বাটি জমিয়ে রাখতে পারি না, সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে, সিংয়ের মধ্যে কোনো কিছু থাকা যাবে না। তো যাই হোক, এরপর আজান পড়লে নামাজ পড়ে ফেলি, তখন কিন্তু বাবু ঘুম থেকে কোনো সময় ওঠে না, তবে মাঝে মধ্যে একটু উঠে যায়, উঠে গেলেও তেমন একটা ডিস্টার্ব করে না। তো এরপর হচ্ছে একটু রেস্ট করে আর কি। এই হচ্ছে আমার রমজান মাসের কাজের রুটিন। মোটামুটি পরের ভিডিওতে আরও কিছু ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। এদিকে সব ইফতার আইটেম আমি গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে কথা বলতে বলতে এবার টেবিলটাও গুছিয়ে নিয়েছি। সবাইকে রমাদান মোবারক জানিয়ে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন সে প্রত্যাশা রেখে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।